This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, ভাবছেন তো ফুটবল দিয়ে কেন শুরু করলাম? আরে বিশ্বকাপ চলছে বলেই যে ফুটবলের শরণাপন্ন হয়েছে এরকম একদম ভাববেন না। এটা ঘটনা দেখতে ভাল লাগছে, মেসি তার গোল টোলগুলো করা সেগুলো বুঝতে ভাল লাগছে, দেখতে ভাল লাগছে, কিন্তু আসলে ফুটবলটাকে টেনে নিয়ে আসার কারণ হচ্ছে রাজ্য বাজেট। অদ্ভুতভাবে রাজ্য বাজেটের মধ্যে এই ফুটবলের একটা অদ্ভুত স্ট্র্যাটেজি আমরা দেখতে পেলাম। ফুটবলের স্ট্র্যাটেজিটা কি? ধরুন এই মেসির গোলটা দিয়েই বলি, ওই যে বক্সের মাথার থেকে তিনি গোল টোল করলেন সেই জায়গাটার থেকে বলি। খেয়াল করলে দেখবেন মেসি এমন একটা জায়গায় চলে গেলেন, হঠাৎ একটু বাঁ দিকে সরে গেলেন, সরে গিয়ে সেখান থেকে শট করলেন, বল গিয়ে সোজা জালে জড়িয়ে গেল। অর্থাৎ এই যে একটু সরে যাওয়া, তার কারণ কি? যাতে সোজা গোলের মুখটা খুলে যায়, তিনি সরাসরি শট করলে সেটা জালে জড়িয়ে যাওয়া রাস্তাটা খুঁজে পায়। এই যে সরে গিয়ে ওই রাস্তা পরিষ্কার করে নেওয়া, এটা হচ্ছে শট করার আগে জায়গা তৈরি করা। এটাই হচ্ছে ফুটবলের একটা বিশেষ ব্যাপার, জায়গা তৈরি করে নেওয়া। ফুটবলে যেরকম এরকম জায়গা তৈরি করার ব্যাপার ট্যাপার রয়েছে, ঠিক একইভাবে এই বাজেটেও দেখলাম জায়গা তৈরি করা। জানেন তো, এমনভাবে জায়গা তৈরি করা হলো যেখানে দাঁড়িয়ে আমাদের মনে হলো যে নিখুঁত লক্ষ্যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিয়ে, একটা জায়গা তৈরি করে নিয়ে বাজেটের মাধ্যমে যে শটগুলো অর্থমন্ত্রী আজকে করছেন, একদম নিখুঁত লক্ষ্যে জালে জড়িয়ে যাচ্ছে। আজ স্বপন দাশগুপ্তর বাজেট শুনতে শুনতে তাই জন্যই মনে হলো যে বিজেপি কি ফুটবলটা খুব মন দিয়ে দেখছে, বিশ্বকাপটা। কেন বলছি এতগুলো কথা, তো আর একটু নির্দিষ্ট করে আপনাদের এবার ওই বাজেটের পরিপ্রেক্ষিতে এই জায়গা করাটাকে বুঝিয়ে বলি, তাহলে আপনারা খুব পরিষ্কারভাবে বুঝে যাবেন। ধরুন বাজেটের বক্তৃতাকে আপাতত 3টে ভাগে ভাগ করি। 3টে ভাগেই জায়গা তৈরি করা হয়েছে। কিভাবে দেখবেন? রাজ্য বাজেটে প্রথমে কি বললেন স্বপন দাশগুপ্ত? বাজেটে বিপুল কর্মসংস্থানের কথা বলা হলো। কোথায় কর্মসংস্থান? বলা হলো সরকারি চাকরিতে 1 লক্ষ শূন্যপদ পূরণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। আর তার মধ্যে সুনির্দিষ্ট করে কি বললেন? স্কুল কলেজে 50,000 শূন্যপদ পূরণের কথা। আর কি বললেন? বললেন এই নিয়োগটার ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি হবে না, একদম দুর্নীতিমুক্ত স্বচ্ছ একটা নিয়োগ প্রক্রিয়া। এবার এখানেই হচ্ছে জায়গা করে নেওয়া। কেন এই কথাগুলো বললেন? আলাদা করে সেটা অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী কেউ বলেননি, কিন্তু আমরা আন্দাজ করে নিতে পারছি যে আসলে জায়গা তৈরি করলেন ওই তৃণমূলের জালে একবার বল জড়ানোর জন্য। সেটা কি বুঝিয়ে দিলেন? তৃণমূল সরকারের আমলে ইট, কাঠ, বালি, কয়লা, মাটি, পাথর, গরু, ছাগল সব কিছু নিয়ে দুর্নীতি হয়েছে। কিন্তু সব থেকে বেশি দুর্নীতি কোথায় হয়েছে? সেই দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে। শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি এমন পর্যায়ে গেছিল যে বাঙালি প্রথমবার পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে টাকার পাহাড় দেখে ফেলেছিল। বাঙালি প্রথম জেনেছিল যেখানে খুশি গ্রামাঞ্চলে যার যে তৃণমূল নেতাকেই ধরা হবে, দেখা যাবে সেই শিক্ষক নিয়োগের দুর্নীতিতে জড়িত কিছু না কিছু টাকা পয়সা নিয়েছে। এবং বাঙালি নিশ্চিতভাবে জেনে গেছিল যে এর পেছনে একটা বড় মাথা আছে, এটাও পরিষ্কার হয়ে গেছিল। আমরা কোনোদিন ভেবেছিলাম ওই সৎ রঞ্জনের মতো কোনো ক্যারেক্টারকে দেখব যে ভদ্রলোক, তিনি নাকি টাকা নেন, ওই চাকরি করে দেওয়ার জন্য টাকা নেন, কিন্তু কোনো কারণে যদি চাকরি না হয় তাহলে সে টাকা ফেরত দিয়ে দেন, মানে গ্যারান্টেড চাকরি টাকা নিয়ে। এরকম দুর্নীতির একেবারে পরাকাষ্ঠা এটা কেউ কখনো দেখেনি। শুধু
এই দুর্নীতির জন্যই এসএসসিতে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ খারিজ তো করে দিয়েছিল, ডিভিশন বেঞ্চ সেই নির্দেশটা আপাতত খারিজ করলেও চূড়ান্ত ফয়সলা তো হয়নি। সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং রয়েছে, ঝুলে রয়েছে। সুতরাং ডিভিশন বেঞ্চের নির্দেশে 32,000 শিক্ষক শিক্ষিকা স্বস্তি পেলেও সুপ্রিম কোর্টের রায়টা সেটা কাটবে না কি করবে কেউ জানেন না। সুতরাং সব মিলিয়ে মিশিয়ে এই রকম দুর্নীতির যে একটা বাতাবরণ সর্বোচ্চ, এটা যদি কোথাও এই বিশ্বকাপ হতো দুর্নীতির, যেটাতে একদম চ্যাম্পিয়ন বলে ধরা যেত এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়োগের ক্ষেত্রে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেই জায়গাটা আজকে এমনিতে বলার কোনো জায়গা ছিল না। সেই জায়গাটা ভোটের ক্ষেত্রে কাজ করেছে, মানুষজন ভোট দিয়ে দিয়েছেন, তৃণমূলকে সরিয়ে বিজেপিকে ক্ষমতা এনে দিয়েছেন। এরপর আস্তে আস্তে সেগুলো লোকের মনের মধ্যে আরও পড়তে পড়তে অন্য বিষয়গুলো চাপা পড়ে অনেক তলায় চলে যেত, লোকজনের আর মাথায় থাকতো না। কিন্তু এই জিনিসটাকে বিজেপি তো ভুলতে দিতে রাজি নয়। তারা প্রত্যেকটা ক্ষেত্রে এমনভাবে এই জায়গাটা করে নিল, এই নিয়োগের ক্ষেত্রে আলাদা করে এই 50,000 চাকরির কথা বলে, যাতে তারা লোকজনকে এটা বলার সুযোগ পেল যে এই 1 লক্ষ শূন্যপদ পূরণ করা হচ্ছে, তার মধ্যে 50,000 শিক্ষক নিয়োগ হবে এবং সেক্ষেত্রে কোনো রকম দুর্নীতি হবে না। মানে আজকে এই বাজেটের মধ্যেও নতুন করে এই জায়গাটা তৈরি করে নিলেন অর্থমন্ত্রী এবং তার নিখুঁত শট সেটা তৃণমূলের জালে জড়িয়ে গেল। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্যপদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক অধ্যাপক অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। সবচেয়ে বড় কথা, বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসিকে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। এবং আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম, বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে। এটি একটি বড় দিক। রাজনীতি মুক্ত এবং প্রকৃত অর্থে মেধাবী, শিক্ষিত, বঞ্চিত মেধার যদি সেখানে জায়গা পায়, অবশ্যই সেটা সাধুবাদ। মানে যদি যোগ্য শিক্ষকরা সমস্ত স্কুল কলেজ সব জায়গায় পৌঁছে যান, তাহলে যে বাঙালি একটা সময় সরকারি স্কুলগুলোতে ওই নিজেদের ছেলে মেয়েদের ভর্তি করার ব্যাপারটায় মানুষজন যে তারা মনে করতেন যে না এখানে ভর্তি করা যাবে না, হয় শিক্ষক নেই, থাকলে তাদের যোগ্যতা আছে কি নেই, এই সমস্ত বিভিন্ন 65 ভাবতেন। এখনও সেসব না ভেবে তারা ভাবতে পারবেন যে আমাদের এখানকার রাজ্যের সরকারি স্কুলগুলোতে ছেলে মেয়েকে পৌঁছে দেওয়া যায়। মানে একটা ছোট্ট জায়গা করে নেওয়ার মধ্যে এ রাজ্যের ছাত্রছাত্রী, তাদের বাবা মা এবং শিক্ষক শিক্ষিকা, এই একটা বিপুল অংশকে ছুঁয়ে গেলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এটা হচ্ছে প্রথম গোল। দ্বিতীয় গোল মেসির মতোই, মেসি 3টে গোল দিয়েছেন। তো তিনি একটা অদ্ভুত জিনিস দেখলাম, তিনি আরও একটা জায়গা করে নিলেন, যে জায়গাটা কিন্তু তৃণমূল সরকারের আমলে অবহেলিতই থেকে গেছিল। ওই জায়গাতে নিজেদের পৌঁছানোরই চেষ্টা করেনি তৃণমূল সরকার। সেটা কি? এ রাজ্যের সরকারি কর্মচারীদের ছোঁয়ার সুযোগ। অর্থ দপ্তরের হিসেব বলছে ওই অবসরপ্রাপ্তদের সংখ্যাটা ধরলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় 10 লক্ষ। প্রথম সুযোগেই এই 10 লক্ষ মানুষকে ছুঁয়ে ফেলল বিজেপি। 20% ডিএ ঘোষণা হলো রাজ্য বাজেটে।
1 অক্টোবর যে বেতন বা পেনশন হাতে আসবে তাতেই 20% ডিএ যোগ হবে বলে অর্থমন্ত্রী জানিয়ে দিলেন। এতে কি হলো? এখনও কেন্দ্রে সরকারি কর্মীরা যে 60% হারে ডিএ পান, সেখানে এতদিন যে রাজ্যের কর্মীরা 18% ডিএ পেতেন, মানে 42% ডিএর ফারাক ছিল, সেটা কমে 22% দাঁড়ালো। এই 20%টা এবার দিয়ে দেওয়ার পর কিন্তু আরও একটা জিনিস হলো, যে জিনিসটা তৃণমূল এতদিন করেনি। মানে দেখুন, এই রাজ্য সরকারিদের ডিএ নিয়ে সাধারণ মানুষ বিপুল সংখ্যক, আমি 10 লাখের কথা বললাম, এক একটা পরিবারে 5 জন করে ধরলে 50 লাখ, এই তো। আমি ধরে নিচ্ছি আরও বেশি কিছু করে 1 কোটি লোক এরকম একটা জায়গায় পৌঁছতে পারেন আপনারা, বিরাট প্রভাবিত এরকম একটা বিরাট সংখ্যক। কিন্তু এর পরেও প্রচুর সংখ্যক মানুষজন রয়েছে, সেই জায়গাটা একদম একটা নির্দিষ্টভাবে তৃণমূলের সরকার গত 15 বছরে ছোঁয়ার চেষ্টা করলো না কেন? খেয়াল করে দেখুন, এর জন্য এই যাতে ছুতে না হয় সেই জন্য কি না কাণ্ড করেছে আগের সরকার। সুপ্রিম কোর্টে পর্যন্ত গেছে এই ডিএটা দেওয়া যাবে না বলে, এমনকি কোর্ট বলে দেওয়ার পরেও তারা দিতে পারেনি টাকা, বলেছেন কারণ ডিএ দেওয়ার টাকা নেই, ভাড়ারের অবস্থা খুব খারাপ, কখনো 2%, কখনো 4%, এরকম করে খুব যদি ঠেকতো ছুঁয়ে দেওয়ার মতো, বাঁতে ফুল ছুঁড়ে দেওয়ার মতো করে দিয়েছে। এবার বলা হতো কি, পশ্চিমবঙ্গের মাথায় 8 লক্ষ কোটি টাকার দেনা শুধুমাত্র এই সরকারি কর্মচারীদের এখন দিয়ে কি হবে, এরকম একটা ভাবতো ছিল। তার বদলে রেশনে যদি 2 টাকা কিলো চাল দেওয়া যায় তাহলে গরিব মানুষের কত সুবিধা হবে, এটা বলা হতো। আসলে গরিব মানুষের ভোটের সংখ্যা বেশি ছিল, সেইটা হিসেব করা হতো। অথচ দেখুন, সেই 8,55,000 কোটি টাকার দেনা মাথায় নিয়েই বিজেপি সরকার এই ডিএটা ঘোষণা করে দিতে পারলো, এবং এই বিপুল সংখ্যক একটা ডিএ একবারে 20%, এবং তার সঙ্গে ইতিমধ্যেই যে ওই 7ম পে কমিশনের কথা ঘোষণা হয়ে গেছে, তার আগে তার মানে অন্তত 50% পৌঁছতেই হবে, এটা আমরা সবাই জানি। তাহলে এই জায়গাটা আসলে যে আগের সরকারের মানসিকতায় গণ্ডগোল ছিল, দৈন্যটা কোষাগারে নয় মানসিকতায় ছিল, সেটা বলে দেওয়ার সুযোগ পেয়ে গেলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই জায়গাটা করে নিলেন এই ডিএটা ঘোষণা করে দিয়ে। তাহলে আরেকটা জায়গা করে নিয়ে আরেকটা শট, এবং তৃণমূলকে আরেকটা গোল তিনি যে দিলেন সেটাও অস্বীকার করা যায় কি? এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত। একদমই খুশি। 1243 দিনের যে লড়াই, সেই লড়াইয়ের আজকে স্বীকৃতি পেয়েছি। দেখুন, এটা লড়াইটা তো শুধুমাত্র বেতন বাড়ানো ছিল না, সম্মানের ছিল। সেই সম্মানটাই সরকার দিয়েছে, আমরা খুশি। তাই আজকে বাঙালির প্রিয় জিনিস রসগোল্লা দিয়ে মিষ্টিমুখ করা হচ্ছে এবং আনন্দ উপভোগ করা হচ্ছে। সরকারি কর্মচারীদের একটা যে দীর্ঘদিনের বঞ্চনার ডিএ 20% ইনক্রিজ করেছে, কিন্তু সমকাজে সমবেতনের যেটা পর্যায়ে আছে সেক্ষেত্রে কিন্তু আর যারা কন্ট্রাকচুয়াল সরকারি কর্মচারী যারা ছিলেন, যারা কন্ট্রাক্টে ছিলেন, সরকারি কাজ করতেন, তাদের সেভাবে দিশা দেখাতে পারেনি। দেখুন, এটাও ঘটনা যে সরকারি কর্মচারীদের মধ্যে যারা আন্দোলন করছিলেন তারা একটু বাম প্রভাবিত বলে জানা যেত। এবার এই বাম এদেরই মানে তৃণমূলকে যেভাবে ছত্রাকখান করে দিচ্ছে বিজেপি, তারপর বাকি থাকে তো বামেরা। তারা কিন্তু ওই শূন্য হয়ে গিয়েও একদম ভোটের হিসেবে শূন্য হয়নি, বরঞ্চ বারবার বামের ভোট রামে কিনা এই হিসেব টিসেব হয়েছে। তো এইবার যেভাবে হিন্দু ভোট কনসলিডেটেড হয়েছে, অর্থাৎ একজোট হয়েছে, দেখা গেছে সেই হিন্দু ভোটটা পরবর্তী ক্ষেত্রতে আর তো একজোট হওয়ার চরম একটা একত্রিত হয়েছে, আর তো বেশি একত্রিত হওয়ার জায়গা নেই, বরঞ্চ সেখানে যাতে অন্য কোনো মত কোনোভাবে নিজেদের জায়গা করে নিতে না পারে
তার জন্যে কিন্তু এই যে দিয়ে দেওয়ার ঘোষণাটা, এই দেখলেন তো সরকারি কর্মচারীরা কি খুশি। এরা যদি বাম প্রভাবিত হন তাহলে তাদের জন্যও তো এই বিজেপি সরকার ভেবে একটা সদর্থক সিদ্ধান্ত নিয়ে নিল। কোথাও গিয়ে তারা একটু প্রভাবিত হবেন নাকি? মানে ভোটের অঙ্কটাও কিন্তু এর মধ্যে আছে। এবার ভোটের অঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায় তো কষেছিলেন, তিনি তো ভেবেই নিয়েছিলেন, ওই বললাম যে এর থেকে 2 টাকা কিলো চাল দিলে ভালো, 10 লক্ষ কর্মচারীকে দিয়ে দেওয়ার থেকে 2 কোটি 20 লক্ষ মহিলাকে মাসে মাসে 1,500 টাকা করে ওই লক্ষ্মী ভাণ্ডার দেওয়া ভালো, বা 45,000 পুজো কমিটিকে 1,10,000 টাকা করে দিলে ভোট ব্যাংক হয়তো অটুট থেকে যাবে। এগুলো সবই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্ক ছিল। যাই অঙ্ক কষে থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো হিসেবেই যে মেলেনি এবারের ভোট তার প্রমাণ। মানে তিনি অঙ্কটা ভুল কষেছিলেন বলে ধরে নিতে হবে। এবার ভুল থেকেই তো মানুষ শেখে, তাই না? সে নিজের ভুল হোক বা অন্যের ভুল। বিজেপিও হয়তো ওই ভুল থেকেই শিখে নিয়ে ঠিক কোনখানে গেলে গোলটা দেওয়া যাবে সেই জায়গাটা খুঁজে পেয়ে গেছে শুরুতেই, তাই জন্য ভুল শুধরে নেওয়ার পথে হেঁটেছে। এবং সেটা এক নয়, একাধিক ভুল শুধরে নেওয়ার পথ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের 2 কোটি 20 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতেন, আপনারা সবাই জানেন। এবার যখন থেকে বিজেপি ক্ষমতা এসছে এবং অন্নপূর্ণা ভাণ্ডারের কথা ঘোষণা করেছে, 3,000 টাকা করে দেওয়া হবে, আগে 1,500 পেতেন, 3,000 ডবল করে দেওয়া হচ্ছে। এই ঘোষণার পর থেকে বারবার বলা হচ্ছিল সবাই পাবেন না, এটা তৃণমূলের তরফ থেকে প্রচার করার চেষ্টা হচ্ছিল। সেই জায়গাটাতে গোল দেওয়ার দরকার ছিল, জায়গা করে নিয়েছেন স্বপন দাশগুপ্ত। এক্ষেত্রেও কী জায়গা, জায়গাটা করার চেষ্টাটা শুরু করেছিল বিজেপি সরকার। শুভেন্দু অধিকারী প্রথম জায়গাটা তৈরি করাটা, মানে রাস্তা ফাঁকা করার কাজটা শুরু করেছিলেন। এই মানুষের মাথার মধ্যে তিনি প্রথমেই সন্দেহটা ঢুকিয়ে দিয়েছিলেন। এবার তারপরে নামলেন স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী। আজকে বাজেটে তিনি 36,000 কোটি টাকা যখন যে মুহূর্তে এই অন্নপূর্ণা ভাণ্ডারের খাতে ঘোষণা করলেন, তখন মোটামুটি 1 কোটির কিছু বেশি মহিলা এই টাকাটা পাবেন, এটা পরিষ্কার হয়ে গেল। এবার হয়তো এখান থেকেই অনেকে প্রশ্ন তুলতে পারেন, তাহলে 2 কোটির 20 লাখের থেকে 1 কোটির কিছু বেশি, যদি 1 কোটি ধরি আর কি মোটামুটি, তাহলে 1 কোটি 20 লাখ কি বাদ? এই টাকাটা বাঁচিয়েই কি 1 কোটি 20 লাখের টাকা বাঁচিয়েই কি এই 1,500 টাকাকে 3,000 করে দেওয়া হলো? একদম ঠিক। এই জায়গাটাই তো তৈরি করে নিলেন শুভেন্দু অধিকারী এবং স্বপন দাশগুপ্ত। তারা কোন জায়গায় বলতে পারলেন, কোন জায়গায় তারা পৌঁছে গেলেন বল নিয়ে, যেখান থেকে গোলে শট করতে পারবেন। গোলটা কি? মানুষের মন তো, বা তৃণমূলের জাল, যাই বলবেন সেটা কি পরিষ্কার বুঝিয়ে দিলেন যে যত মহিলা তারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের বেশিরভাগই ছিলেন হয় অনুপ্রবেশকারী, নয় পুরুষ, অথবা যাদের এই টাকাটা পাওয়ার কোনো দরকার ছিল না, যাদের ওই হাত খরচের টাকা ছিল এটা। আর যাদের সত্যিকারের প্রয়োজন তাদের জন্য 1,500 টাকা নিতান্তই কম ছিল। সুতরাং তারা এখন ওই টাকাতেই ডবল টাকা অর্থাৎ 3,000 টাকা পাবেন। অর্থাৎ যারা যথার্থ প্রাপক, যাদের যথার্থ প্রয়োজন, তারাই ডবল টাকা পাচ্ছেন, প্রয়োজন মেটানোর জন্য সঠিক অঙ্কের টাকা পাচ্ছেন। এটাও মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া গেল। এর সঙ্গে মহিলাদের জন্য 30% আসন সংরক্ষণ করে দেওয়া, এটা তো ওই মহিলা ব্যাংকটাকে মানে সামগ্রিকভাবে যে মহিলা ব্যাংক ভোট ব্যাংকে পরিণত হয়েছিলেন আর কি, মহিলা ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বলে মনে করা হচ্ছিল, সেই মহিলা ভোট ব্যাংকে আজকের বাজেটে তাদের মধ্যে জায়গা করে নিয়ে নিখুঁতভাবে তৃণমূলকে আরেকটা গোল। 1, যাদের প্রয়োজন তাদের জন্য ডবল টাকা দেওয়ার সংস্থান। 2, মহিলাদের জন্য চাকরিতে সংরক্ষণ। আর 3, যে অঙ্গনওয়াড়ি কর্মীরা একদম নিচের তলায় সমস্ত কিছু পরিষেবাগুলোকে ধরে রেখে দিয়েছেন, 2 লক্ষের মতো অঙ্গনওয়াড়ি কর্মী আছেন এবং তার সঙ্গে 75,000 আশা কর্মী, এরা সব কিছু করেছেন। কিন্তু সাম্প্রতিককালে অনেকে এই SIR-এর কাজেও বিভিন্নভাবে সাহায্য করেছেন। তাদের প্রত্যেকের সাম্মানিক মাসিক 5,000 টাকা করে বাড়ানো হলো। এটা ঠিক, এরা
এই অঙ্গনওয়াড়ি কর্মী বা আশা কর্মীরা যতটা পারিশ্রমিক বাড়ানোর দাবি করেছিলেন ততটা হলো না, কিন্তু বিজেপির কাছে বলার সুযোগ রইল যেটা শুভেন্দু অধিকারীও বললেন যে এটা তো সবে বাজেট পেশ হলো এবং এটা একটা ভাঙা বছরের জন্য, এটা প্রথম বাজেট স্বপন দাশগুপ্তর, পরের বাজেটের জন্য অপেক্ষা করুন। এটা বলার সুযোগ করে নেওয়া, জায়গা করে নেওয়া, সেটা কিন্তু স্বপন দাশগুপ্ত এই প্রথম বাজেটেই করে দিলেন। যদি নারী শক্তি দেবী শক্তির কথা বলেন, ৩,০০০ টাকা তো ঘোষিত, ২৮ লক্ষ ইতিমধ্যে পেয়েছে। আগামী ১ জুলাই আরও ১,৫,০০,০০০ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে, তার প্রভিজান অর্থমন্ত্রী রেখেছেন ৩৬,০০০ কোটি টাকা। যারা ড্রপ আউট আটকাতে গ্র্যাজুয়েট বা ইউনিভার্সিটি স্তরে ছাত্রীদের জন্য এককালীন ৫০,০০০ টাকার কথা ঘোষণা করা হয়েছে। এবং আমাদের প্রসূতি মায়েদের জন্য প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা স্কিমের সাথে আরও অতিরিক্ত দিয়ে, ওটাতে ৫,০০০ টাকা পাওয়া যায়, আরও ১৬,০০০ টাকা দিয়ে ২১,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং 5টি পুষ্টিকর কিট প্রদানের কথা আজকে বাজেটে উল্লেখ করা হয়েছে। সুতরাং দেখুন, আমরা আমাদের মতো করে দেখে নিয়েছি মেসি যেরকম হ্যাট্রিক করে তার বিশ্বকাপ অভিযানটা শুরু করেছেন, আরও কিছু গোল থাকতে পারে, কিন্তু মোটামুটি এই হ্যাট্রিকটা তো আপনাদের চোখের সামনে দেখিয়ে দিলাম। এবং এই প্রত্যেকটা হ্যাট্রিক, এই যে হ্যাট্রিকের প্রত্যেকটা গোল, এই প্রত্যেকটা গোল করার জন্য কিন্তু একটা জায়গা তৈরি করে নিয়েছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি দিয়েছেন এক, আর বলার সুযোগ করে নিয়েছেন আর এক। কোনো ক্ষেত্রে বুঝিয়েছেন যে কি পরিমাণ দুর্নীতি হয়েছিল অতীতে, কোনো সময় বুঝিয়েছেন অতীতে কীভাবে মানসিকতার অভাব ছিল, অভাবটা অর্থের নয় মনের। আর কোনো জায়গায় তিনি বুঝিয়েছেন যে মহিলা ভোট ব্যাংকে নিজের ভোট ব্যাংক বলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করতেন, আসলে তারা ঠিকঠাক সুযোগ সুবিধাগুলো পাননি, সেই সুযোগ সুবিধাগুলো তিনি দিচ্ছেন। জায়গা করে নেওয়া একেই বলে, কাहीं পে নিগাহে কাहीं পে নিশানা। আজকের পর মুখ্যমন্ত্রী বলতেই পারেন এই জন্যেই প্রথম সুযোগে তিনি পূর্ণ সময়ের অর্থমন্ত্রী বেছে নিয়েছেন। এবং সেইটা তিনি কিভাবে, এই যে প্রথম একটা বড় ম্যাচ খেলতে নামা, মানে প্রথম বিজেপি সরকার, তার প্রথম অর্থমন্ত্রী এবং এমন একটা দপ্তরের মন্ত্রী যে দপ্তরটা গত ১৫ বছরে বারবার আমরা শুনেছি প্রবল নড়বড় করছে, টানাটানিতে চলছে এবং তার জন্য কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না, সেই গুরুদায়িত্বটা নিয়ে প্রথম বাজেটটা পেশ করে দিলেন যখন স্বপন দাশগুপ্ত। এবং যখন আমরা বলতেই পারলাম যে তিনি জায়গা তৈরি করে একের পর এক গোল করে নিলেন, সেটা কীভাবে সম্ভব হলো সেটা একমাত্র তিনিই বলতে পারেন। তাই নর্মালি ম্যাচের পর না ওই প্লেয়াররা তারা কিন্তু প্রেস কনফারেন্সে আসেন, সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানেই তারা ম্যাচটা কীরকমভাবে খেললেন, কোথায় সুবিধে ছিল, কোথায় অসুবিধে ছিল, কোনখান থেকে ম্যাচটা ঘুরলো, কিভাবে গোল করলেন, এইগুলো ব্যাখ্যা করেন। সুতরাং বাজেট পেশের পর আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন স্বপন দাশগুপ্ত। তিনিই বলবেন ঠিক কী ভেবেছেন, কিভাবে তিনি এইগুলো সব সম্ভব করেছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই প্রথম বিজেপি সরকার, বাংলায় প্রথম বিজেপি সরকারের অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত, যিনি তার প্রথম বাজেটটা আজকে পেশ করেছেন। স্বপনবাবু, আপনাকে স্বাগত TV9 বাংলার পর্দায়। ধন্যবাদ। আমার একটা কথা বলুন, আপনি 1 জুন আপনি শপথ নিলেন, আজকে 22 জুন, একটা 4 লক্ষ কোটি টাকার বাজেট এরকম সাজানো গোছানো, আপনাকে তো সুপার কম্পিউটার লোকে বলবে এরপরে। না, সুপার কম্পিউটার না, একে অনেক সাহায্য পেয়েছিলাম, অনেকে তাদের পেছনে অনেক কাজকর্ম চলেছিল। প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর মন্ত্রণালয়ও কাজ করেছিল, তাছাড়া আমরা সবাই পুরো ডিপার্টমেন্টও কাজ করেছে এটা নিয়ে। কিন্তু আসল কথা কি জানেন, এটা হচ্ছে একটা দিশার ব্যাপার। আমাদের বাজেটটা এবার যা করতে হচ্ছিল, একদিকে যে সামনের দিনে পশ্চিমবঙ্গ কোথায় যাবে আর কি আমরা সেটা করব, সেটাই আমাদের একটা দেখানো। এটা একটা ছোট্ট নমুনা, কারণ আপনি বুঝতেই পারছেন 8 মাসের বাজেট,
তার মধ্যে আবার 1 মাসের প্রিপারেশন, তো অবভিয়াসলি অনেক কিছু পুরোটা করা যায়নি, কিন্তু যতটুকু করা গেছে তাতে দেখাতে হয়েছিল যে আমরা সামনের দিনে পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে যাব। আর আমার মনে হয় এই বাজেটের মাধ্যমে আমরা মোটামুটি এক ধরনের ছবি মানুষের সামনে রাখতে পেরেছি যে বিজেপিকে আপনারা ভোট দিয়েছেন, এখন সামনের দিনের পশ্চিমবঙ্গর এই ধরনের একটা রূপরেখা দেখতে পাবেন। মানে দেখুন, আমি দেখছিলাম যে যখন আপনি বাজেটের মধ্যে উল্লেখ করলেন 8,55,000 কোটি টাকার লোন ধার এই মুহূর্তে রাজ্যের ঘাড়ে, মানে আপনারা উত্তরাধিকার সূত্রে এটা পেয়েছেন আর কি, অথচ আপনি 4 লক্ষ কোটি টাকার একটা বাজেট করছেন। কতটা কঠিন এই কাজটা? কঠিন তো নিশ্চয়ই, আমাদের মানে একদিক থেকে আমরা কোণঠাসা হয়েছিলাম, কিন্তু এটার কি উপায়টা ছিল? এটার যে মানে এই যে চক্রবায়ু থেকে বেরোনোর যে উপায়টা ছিল সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমরা কেন্দ্রীয় প্রকল্পগুলোর মধ্যে পুরোটাই ট্যাপ করেছিলাম। যে আমার স্পিচটা যে 90 মিনিট হলো, সেটা অনেকে বলল যে বাবা এত লম্বা কি বলার আছে। এত লম্বা বলার ছিল কারণ অনেক কেন্দ্রীয় প্রকল্প যেগুলোর নামই পর্যন্ত এখানে লোকে জানতো না, তাদের তো ইন্ট্রোডিউস করিয়ে দিতে হবে। আমরা একদিক থেকে ভুগছিলাম ইনফরমেশন ডেফিসিটে। অনেক দিন ধরে পশ্চিমবঙ্গের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্কই প্রায় ছিল না। এই সম্পর্কটা আসার পরে আমরা এখন জানতে পেরেছি ডবল ইঞ্জিন সরকার তো একটা ডিসক্রিপশন, কিন্তু তার মানে ডবল ইঞ্জিনের মধ্যে কি করা যায় সেটা আমরা এখন এই লাস্ট 1-1.5 মাসের মধ্যে আমরা নিংড়ে বার করতে পেরেছি যে এইগুলো করা যায়। অনেক সাহায্য কেন্দ্রীয় মন্ত্রীরা দিয়েছেন, কিন্তু সবকটা বার করতে হয়েছিল, প্রথম কথা। দ্বিতীয়ত আমরা এক ধরনের একটা গ্যাম্বল করেছি যে এই কদিনের মধ্যে আমরা যদি দেখতে পাই যে পশ্চিমবঙ্গে আবার নর্মাল ব্যবসা, নর্মাল ইকোনমিক অ্যাক্টিভিটি যদি আবার আরম্ভ হয়ে যায়, তাহলে এই যে গ্রোথের একটা ডিভিডেন্ড পাওয়া যায় সেটার মধ্যে আমরা পেতে পারবো, আর সেটা আমাদের এক ধরনের একটা কুশন দেবে এই এত ঋণের বোঝাটাকে হ্যান্ডেল করার জন্যে। আমি তাই জন্যে খুবই আমি খুবই আশাবাদী যে সামনের দিনে আমরা যদি দেখাতে পারি যে পশ্চিমবঙ্গে কাজ করা যায়, পশ্চিমবঙ্গে মানুষ আবার সব রকমের নতুন প্রকল্প বা নতুন জিনিস করতে রাজি আছে, একটা পজিটিভ পরিবেশ তৈরি হয়েছে। আর এই পজিটিভ পরিবেশটা তৈরি হয়েছে কারণ আজকাল ছোটোখাটো যেসব ক্ষোভ ছিল মানুষের মধ্যে, যেমন ডিএটা একটা বড় ক্ষোভ ছিল, শিক্ষার ব্যাপারটা ছিল একটা বড় ক্ষোভ, সিন্ডিকেট রাজ একটা বড় ক্ষোভ, এইগুলোও আমরা এক করে মীমাংসা করার জন্য একটা প্রকল্প পদক্ষেপ নিয়েছি। ডিএটা তো হয়ে গেল, তারপর আমরা একটা আইন আনছি এই সেশনের মধ্যেই, যেখানে এই টোলাবাজি সিন্ডিকেট রাজটা বেআইনি করে দেওয়া হবে, মানুষকে একটা প্রোটেকশন দেওয়া হবে এর বিরুদ্ধে। এই ধরনের কাজগুলো খুবই দরকার। আর তৃতীয়ত আমরা যদি এক ধরনের ট্রান্সপারেন্সি আনতে পারি এই টিচার রিক্রুটমেন্ট বা এই ধরনের জিনিসে, তখন মানুষের মধ্যে একটা আস্থা বেড়ে যাবে। সামনের দিনের মধ্যে আমরা আবার বলতে পারবো যে ঠিক আছে, পশ্চিমবঙ্গ আবার প্রাসঙ্গিকতা তার ফেরত পেয়েছে। আপনাদের প্ল্যানিংটা যে খরচের জায়গাগুলো যেভাবে আপনারা ভেবেছেন, সেটার মধ্যে সামনের দিকে তাকানোর একটা উদ্যোগ রয়েছে, আপনিও সেটা বললেন আর কি। কিন্তু আপনার এই বাজেটের যে অর্থ সংস্থান রোজগারের জায়গাটা, সেটা আপনি হিসেব করেছেন যে একটা সব মিলিয়ে একটা ইতিবাচক পরিবেশ তৈরি হবে, শিল্পবান্ধব একটা পরিবেশ তৈরি হবে আমাদের বাংলায়, এবং তার থেকে পাবেন। কিন্তু শুধু কি এটাই আমাদের রোজগারের জায়গাটা, নাকি এর বাইরেও আপনারা হিসেব করেছেন যে কোন জায়গায় আগে অতীতে যে জায়গাগুলো থেকে টাকা উঠতো না, এবার সেই জায়গাটা থেকে টাকার সংস্থান হবে? হ্যাঁ,
হ্যাঁ কিছুটা আছে, আরও ভালোভাবে কমপ্লায়েন্স যাকে বলে, যেখানে ট্যাক্স রেভিনিউ যে প্রশাসন সেটাকে আরেকটু স্ট্রিনজেন্ট হতে হবে, আরও শক্তিশালী করতে হবে। যেমন দেখুন, একটা আমি উদাহরণ দিচ্ছি যেটা বাজেটেও আমি বলেছি, এটা হচ্ছে এই খনি, এই মিনারেলস, বালি পাথর এইসব বা মাইনার মিনারেলস নিয়ে এতদিন মানে লোকে ফাঁকি দিচ্ছে। 20% হয়তো ট্যাক্স দিত, 80% হয়তো ট্যাক্স ফাঁকি দিয়ে বেরিয়ে যেত। এটা কি ব্যাপারটা, কত বড় একটা র্যাকেট ছিল সেটা তো আপনারা সবাই জানে। এটা নিয়ে এই বালি পাথর নিয়ে যে কী ধরনের র্যাকেট চলছে। তো এখন এইখানে যদি একটা মানে টেকনোলজি দিয়ে, ড্রোনস দিয়ে, এই ধরনের বারকোডস দিয়ে সেগুলো করা যায়, তাহলে অনেকটু কালেকশনটা নিশ্চয়ই অনেক বেড়ে যাবে, খুব ভালোভাবেই বাড়বে আমি মনে করি। আর শুধু যে মদ আর পেট্রোল দিয়ে আমরা একটা সরকার চালাবো, এটা চিন্তা করাটাই একটু মানে অবাস্তব। মানে দেখুন, আমরা তৃণমূল সরকারের আমলে টানা শুনে গেছি যে অর্থের সংস্থান নেই, সুতরাং কোনো উন্নয়নমূলক কাজ করা যাচ্ছে না। আর আপনি প্রচুর উন্নয়নমূলক দিকগুলোকে দেখাচ্ছেন। এটা কি শুধু আপনারা এটাই ধরে নিচ্ছেন যে ওই আমলটায় আসলে অর্থের উন্নয়নমূলক কাজ করার সমস্যা হতো না যদি দুর্নীতি না হতো? শুধু দুর্নীতি আটকেই কি অর্থের সংস্থান হয়ে যাবে? হ্যাঁ, দুর্নীতি বন্ধ করাটা একটা বড় ব্যাপার। তাতে প্রতি টাকায় মানে যদি আমরা এক টাকার মধ্যে 75-80 পয়সা খরচ করতে পারি ঠিকমতোভাবে, সেটা একটা বড় লাভ। আমি মনে করছি যে সামনের দিনে এই ধরনের যে ধরনের পরিবেশ হয়েছে তাতে মানুষ আগ্রহের সঙ্গে কাজ করবে, আর আমাদের যে ধরনের সহায়তা পাচ্ছি সেটাও আসবে। তাছাড়া মাল্টিল্যাটারাল এজেন্সিজ আর এগুলো দিয়ে আমরা মনে করছি যে সামনের দিনে অনেক ইনভেস্টমেন্টও হবে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে। সেই কারণে আমি মনে করছি যে আমরা যদি না কিছু মেজর কিছু ভুল না করি, তাহলে আমরা এই সংকটটার মানে মোটামুটি এই যে মানে এই ঋণের বোঝাটা সার্ভিস করাটা আমাদের কাছে অসম্ভব হবে না। এটা খুবই মানে টাফ হবে, কিন্তু অসম্ভব হবে না। আমরা অতীতে যখন দেখছিলাম যে তেলের দাম প্রকল্প নিচ্ছি যেতে, হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ, আমরা আরও প্রকল্প নিয়েছি যেগুলো যে ধরুন অনেক জায়গায় আমরা বেশি করে ইন্টারেস্ট দিচ্ছি, সেই ইন্টারেস্ট কমানোর জন্য আমরা অলরেডি নেগোসিয়েশনে আরম্ভ করেছি। আশা করি সেগুলোতেও অনেক টাকা বেঁচে যাবে। এগুলো একটু স্ট্রিনজেন্ট মানে দেখুন, একটা প্রশাসনকে একটু মানে সিরিয়াসলি জিনিসটাকে হ্যান্ডেল করতে হয়। দুর্ভাগ্যক্রমে এর আগের সরকারের কোনো সিরিয়াসনেসের একটা বড় অভাব ছিল। আমরা অতীতে আমরা যখন দেখছিলাম যে হঠাৎ করে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছিল, মানে এই ইরানের গণ্ডগোলটার আগেই আর কি, তখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে কিন্তু শেষ অনেক ছাড় দেওয়া হয়েছিল, প্রায় 10 টাকা অবধি ছাড় দেওয়া হয়েছিল, যে সুযোগটা পশ্চিমবঙ্গের মানুষ পাননি। এবং বারবার শোনা যেত যে এখানে সরকারের যে কর যে শেষ সব মিলিয়ে মিশিয়ে অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি, মানে ঝাড়খণ্ডের থেকে আমাদের এখানে পেট্রোলের দাম যার জন্য বেশি আর কি। এবার কি সেই সুবিধাটা, বিশেষ করে যখন তেলের দাম আরও অনেকটা বেড়ে গেছে, সেটা কি পাওয়া সম্ভব পশ্চিমবঙ্গের মানুষের? না, মানে এটা তো নিশ্চয়ই এটা অসম্ভব কিছু না। মানে আপনার যদি নিয়তটা ঠিক থাকে তাহলে করা যায়, কিন্তু আশা করি এই সমস্যা আসবে না। আর আমরা পেট্রোলের দামে যে এই ধরনের মানুষের মধ্যে যে ধরনের কষ্ট করতে হয়েছে এই যুদ্ধর কারণে, সেটা হয়তো আশা করি শেষ হবে কোনো না কোনো দিন সামনেই। কিন্তু যদি দরকার হয় আমাদের ছাড় দিতেই হবে, কেন আমরা কোনো মতেই উই আর নট ডিপেন্ডেন্ট অনলি অন যে এই ধরনের পেট্রোল বা মদের উপরে। কারেক্ট। আপনি যেটা বলছিলেন, আমরা দেখছিলাম আজকে বাজেট থেকে অনেক হ্যাঁ বলুন প্লিজ। না আপনি বলুন। আমরা আপনার বাজেটের বক্তৃতাতে দেখছিলাম যে প্রায় 36,000 কোটি টাকা
আপনার রাখা হয়েছে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, মানে তাতে আমরা হিসেব করে দেখছিলাম 1 কোটির কিছু বেশি মানুষ, হয়তো মহিলা, হয়তো তারা এর মাধ্যমে তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, যেটা অতীতে যা পেতো আর কি, আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের সময় আমরা যা শুনতাম তার থেকে প্রায় 1,20,00,000 মতো কম আর কি। এই সংখ্যাটা কি এবার বাদ যাচ্ছে, মানে এটা কি অটোমেটিক SIR-এ বাদ গেছে না অন্য কোনোভাবে বাদ যাচ্ছে? না, এটা আমি পুরোটা এখনও বলতে পারছি না ঠিক। অন্নপূর্ণা ভাণ্ডারে দেখুন, আমরা যে ধরনের ক্রাইটেরিয়ান, একটা ইউনিভার্সাল সিস্টেম থেকে মিনস টেস্টেড সিস্টেমে এসছি, এটার একটা বড় কিছু মানুষ তো ওর মধ্যে বাদ যাবে। যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পকেট মানি হিসেবে নিচ্ছিল, তারা এখন হয়তো বাদ চলে গেছে। এটা কিন্তু আমার মনে হয় না এটা সব থেকে কোনো দিকে একটা কোনো সমস্যা হবে। এটা মোটামুটি ঠিকমতো পরিচালনা করাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ। আমরা মানে গত সরকারের আমলে দেখলাম টানা ডিএ দেওয়া হতো না, এবং পয়সা নেই, সংস্থান নেই, বিভিন্ন কথা শোনা হতো। এমনকি সেইটা যাতে দিতে না হয় তার জন্য আদালতে গিয়ে বরঞ্চ প্রচুর টাকা আমরা খরচ করতে দেখেছি। অথচ আপনি এক ধাক্কায় এতটা ডিএ দিয়ে দিতে পারলেন আর কি, মানে এই সংস্থানটা ছিল। না, ওনারাও দিতে পারতেন যদি ওনাদের ইচ্ছে থাকতো। এখন প্রায়োরিটিটা কি, এটা ম্যানেজ করা না অন্য কিছু করা, আমি জানি না। এটা ওনাদের জিজ্ঞেস করতে হবে। আমি তো দেখেছি যে যখন আপনি একটা চিন্তা করেছেন যে আপনার লক্ষ্য হচ্ছে মানুষকে দিয়ে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি এত রকমের ক্ষোভ নিয়ে একটা সমাজ চালাতে পারেন না। এই ক্ষোভটাকে যখন, এত বেশি ক্ষোভ ছিল না পশ্চিমবঙ্গে, এখানে ছিল সিন্ডিকেট রাজের উপর ছিল, যে ভালো শিক্ষা পাওয়া যাচ্ছে না তা নিয়ে ক্ষোভ ছিল, লোকেদের দুঃখ ছিল যে তাদের ছেলে মেয়েরা সব চলে যাচ্ছে এদিকে, মানে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। এতগুলো ক্ষোভ নিয়ে কোনো সুস্থ সমাজ চলে না। তাই জন্য এক করে এগুলোকে অ্যাড্রেস করতেই হবে। এটা ছিল একটা, মানে এটা অ্যাকাউন্টিং ইস্যুর চেয়েও বড় রাজনৈতিক একটা ইস্যু। প্রায় 1 কোটি আপনি সরকারি চাকরির কথা বলেছেন, যে জায়গাগুলো এতদিন ধরে বাকি রয়ে গেছিল, সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমায় একটা কথা বলুন যে এটার পাশাপাশি আমাদের এখানে তো মেন সমস্যা কর্মসংস্থানের, যার জন্য এত বেশি ভাতা নির্ভরতা বা ওই ভাতা দিয়েও বাজিমাত করার একটা চেষ্টা আমরা অতীতে দেখেছি। এবার এই কর্মসংস্থানের জায়গাটা আরও বিভিন্ন ক্ষেত্রগুলোতে কতটা খুলছে আর কি, কোন জায়গায় দিশা থাকলো আর কি? দেখুন, এটা কন্ট্রাক্ট এমপ্লয়িজদের দিয়ে এমনি করা যায় না, কোনো একটা সুস্থ সংস্থা চালানো যায় না অন আ লং এন্ডিওরিং বেসিস। এটা এখন করতেই হয়েছে। দেখুন না, মানে পুলিশের ক্ষেত্রে এতটা, শিক্ষকের ক্ষেত্রে এগুলো তো একটা মানে দরকার। কীরকম হবে 1 লাখ চাকরি যে আসছে, সেগুলো তো মানে একদম এগুলো তো প্রায়োরিটি সেক্টর। তারপরে যে নর্মাল রিক্রুটমেন্টটা যদি রিজিউম করতে পারি, আবার আরম্ভ করতে পারি, এটা একটা জব মার্কেটটা একটু খুলে দেবে। তা না হলে লোকের তো একদম হতাশ হয়ে কি পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছিল। মানে বেঙ্গল বিকেম দ্য লার্জেস্ট সাপ্লাইয়ার অফ পরিযায়ী শ্রমিক, সব অন্য জায়গায় চলে যাচ্ছিল। এটা এখন এখানে ভেতরেও একটা কিছু দিয়ে দেওয়া, সেটাইও একটা আমাদের কর্তব্য ছিল। এটাও একটা রাজনৈতিক আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর এটাই আমরা ডেলিভার করার চেষ্টা করছি। আমিও বলার সময় একটু হয়তো ভুল বলে ফেলেছিলাম, 1 কোটি বলেছি, 1 লক্ষর কথাই আপনি বলেছেন। আমাকে একটা কথা বলুন যে নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গ সম্পর্কে, এটা আমাদের একদম একটা স্পেশালাইজড শিল্পের জায়গা ছিল, চা শিল্পের জায়গাটা। এমনিতে উত্তরবঙ্গের মানুষের সঙ্গে আমি বহুবার, আমরা ওখানে কনক্লেভ করতাম, দেখেছি মানুষের মধ্যে একটা ওখানকার উন্নয়ন, ওখানকার সম্পর্কে বাজেটে বঞ্চনা, এগুলো প্রত্যেকবার বলা হতো আর কি। এবং তার সঙ্গে চা শিল্পের অবস্থা খুব খারাপ ছিল। এইবারের বাজেটটা করার সময় এটা কি আপনি নির্দিষ্টভাবে মাথায় রেখেছিলেন? কারণ বেশ কয়েকজন আমায় বলছিলেন ওখানকার ইতিমধ্যেই যে এটার উত্তরবঙ্গের জন্য ভালো বাজেট হয়েছে। না, উত্তরবঙ্গের জন্য নিশ্চয়ই ভালো বাজেট হয়েছে। উত্তরবঙ্গের একটা নিজেদের মনে হতো যে তারা নেগলেক্টেড ফিল করছে, উত্তরবঙ্গকে অনেক রকমের অবহেলা করা হয়েছে আমি মনে করি। কিন্তু উত্তরবঙ্গের আমাদের প্রধান লক্ষ্য ছিল যে উত্তরবঙ্গের যে
গুরুত্বটা অ্যাজ এ গেটওয়ে টু দ্য নর্থ ইস্ট, আর নর্থ ইস্ট এখন এতটা উন্নয়নের দিকে যাচ্ছে, উত্তরবঙ্গের যে এই যে মানে স্ট্র্যাটেজিক রোলটা, সেটাকে আমরা কীরকমভাবে কাজ মানে পশ্চিমবঙ্গের মানে সারা অর্থনীতিটার জন্য কাজ করাতে পারি। আর এই কারণেই আমরা অনেকগুলো ইনভেস্টমেন্ট করছি উত্তরবঙ্গতে। কিন্তু চায়েরটা একটা অন্য ধরনের সমস্যা, সেটা একটা আরও জটিল সমস্যা। ওটা ইমিডিয়েটলি হয়তো এই একটা বাজেটে ওটার হয়তো সমাধান হবে না, কিন্তু ওটা নিয়ে আরও ভাবতে হবে। কেন দার্জিলিং যেমন ঠিক আছে, ডুয়ার্সেই সমস্যাটা রয়ে গেছে। আর তাছাড়া এখন অনেক ধরনের এখন লোক পাওয়া যাচ্ছে না চা প্লাগ করার জন্যে। সারা বিশ্বে ওটার মানে দামটাও কমে গেছে, অনেক রকমের যে কম্পিটিশন বেড়ে গেছে শ্রীলঙ্কা, রুয়ান্ডা এসব জায়গা থেকে। তো চায়ের সমস্যাটা এখনও রয়ে যাবে আমি মনে করছি, কিন্তু এটা একটা টেম্পোরারি রিলিফ আমরা দিয়েছি, কিন্তু এটা নিয়ে আর একটু চিন্তা করতে হবে এর সামনের দিনেকে। ফলতা শিল্প মডেলটা যদি একটু পরিষ্কার করেন আর কি সবার কাছে, কারণ এটাই হয়তো দিশা দেখাবে যে আপনারা শিল্পের জন্য কি উৎসাহব্যঞ্জক ভাবনা চিন্তা করছেন, কি বার্তা থাকছে শিল্পপতিদের জন্য। দেখুন, শিল্পর জন্য তো আমরা অনেক কিছু 2-3টে স্ট্রেট বলি আমরা, যে বলছি যে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, এটা একটা জাস্ট স্লোগান না। এই সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্সটা হচ্ছে যারা বড় ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চায়, 100 কোটি টাকা অনওয়ার্ডস যারা করতে চায়, তাদের এই লোকাল পঞ্চায়েতের ব্ল্যাকমেল বা কোনো ফায়ার ক্লিয়ারেন্স দেবো না সেই ধরনের ব্ল্যাকমেল, যারা এতদিন ধরে তাদের অভিজ্ঞতা এটাই ছিল। তো এখন তারা চাইছে যে একটু এমন একটা সুবিধা করে দিই যেমন অন্য সব স্টেটে আছে। এটা নতুন কিছু না, আমাদের যেটা লক্ষ্য হবে যে এমন একটা পরিস্থিতি আনা যেখানে পশ্চিমবঙ্গের ব্যবস্থাটা, প্রশাসনিক ব্যবস্থাটা কোনোভাবে অন্য স্টেটের তুলনায় মানে অন্য স্টেটের মতনই হবে, মানে একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা তৈরি করতে চাই। যাতে এখন লেভেল প্লেইং ফিল্ড নেই, এখন পশ্চিমবঙ্গকে শিল্পপতিরা ভালো চোখে দেখে না, বলে যে সুবিধে তো দূরের কথা, অন্য কিছুই এখন এটা একদম এমন সব কন্ডিশন করে দেওয়া হয়েছে যাতে রেট্রোস্পেক্টিভ এফেক্টে তাদের আগেকার পুরনো সাবসিডিগুলো নিয়ে নেওয়া হয়েছে। এটা যে কত বড় একটা ক্ষতি করেছিল এর আগেকার সরকার, সেটা ভাবতে পারা যায় না। কিন্তু এই জন্যে আমাদের এখন একটা মানে কনফিডেন্স আবার ফিরে আনতে হবে মানুষের কাছে, যে সিঙ্গুর আর যেন কোনোদিন হয় না। তো লোকেরা বলতো আগে যে টাটা করতে পারছে না, তো আমরা কি ব্যবসা করব পশ্চিমবঙ্গে। সেই যে ছবিটা তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের, সেই ছবিটা যেন ইতিহাস হয়ে যায়। এই জন্যে আমরা কতগুলো পদক্ষেপ নিয়েছি, ইনক্লুডিং বড় একটা পদক্ষেপ নিয়েছি, ইনক্লুডিং সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, যেমন দেখুন রিভাইভাল অফ দ্য স্টক মার্কেট, লিস্টিং অফ যে কোনো PSUs, আর তাছাড়া আছে যে শপস অ্যান্ড এস্টাবলিশমেন্টস অ্যাক্টে আরও লঙ্গার ওপেনিং আওয়ার্স ফর রিটেল, এইগুলো তো আছে। এগুলো তো বড় বড় স্টেপ, অনেক জায়গায় এগুলো একটা পশ্চিমবঙ্গকে, কলকাতাকে একটা বড় অ্যাডভান্টেজ দেবে। আমি এবারের প্রশ্নটা একদম অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে করছি না, আমি বিশিষ্ট সাংবাদিক, অভিজ্ঞ সাংবাদিক শ্রী স্বপন দাশগুপ্তকে করছি। এই বাজেটটার মধ্যে আপনার সবথেকে আকর্ষণীয় এবং কার্যকরী সিদ্ধান্ত কোনটা লেগেছে? দেখুন, আমার কাছে সবথেকে লেগেছিল যে এই 24 ঘন্টায় যে মানে শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্টটাকে নাকচ করে দিয়ে মানে ওটাকে মডিফাই করে দিয়ে যাতে কলকাতার ইকোনমিটা, এখন প্রথম কথা কলকাতা এবং আর কোনো শহরগুলোর জন্য সীমিত হয়েছে, সেটা করতে পেরেছি। এটা যে একটা কত বড় পদক্ষেপ হতে পারে আপনি চিন্তা করতে পারেন। এই কদিনের মধ্যে দেখতে পাবেন কত যে চাকরি আসতে পারে এটাকে ভালোভাবে হ্যান্ডেল করার জন্যে। আর সবথেকে ভালো আরেকটা জিনিস আমার রয়েছিল যে আমি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলতে পেরেছি যে উই আর আ প্রো বিজনেস পার্টি, উই আর আ প্রো বিজনেস গভর্নমেন্ট।
আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করব যে আপনাদের এই দৃষ্টিভঙ্গিটা শিল্পমহল একটা ইতিবাচক ভূমিকা আনবে এবং প্রভাব ফেলবে এবং আমাদের বাংলায় অন্তত কর্মসংস্থান এবং অর্থনৈতিক দিক থেকে একটা নতুন দিশা দেখা যাবে। আপনাকে আরেকবার ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দেখুন, যারা আত্মবিশ্বাসী হয় না, তাদের সাফল্যের পেছনে একটা প্রস্তুতি আসলে কাজ করে, সেটাই আত্মবিশ্বাস হয়ে ঠিকরে বেরোয়। এই যে কথাগুলো শুনলেন স্বপন দাশগুপ্তর, পরিষ্কার তিনি যে জিনিসটা মাঠে নেমে করলেন, মানে বিধানসভায় করলেন আর কি, সেটার প্রস্তুতি কিন্তু আগের থেকে ছিল। এবং সব থেকে বড় যে জিনিসটা তার যাবতীয় চিন্তাভাবনার মধ্যে ছিল, সেটা হচ্ছে একটা ইতিবাচক মনোভাব। ভোটের ফল বেরিয়েছে 4 মে, শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন 9 মে, স্বপন দাশগুপ্ত নিজে শপথ নিয়েছেন 1 জুন, আর 22 জুন তিনি বাজেটটা তৈরি করে প্রকাশ করে দিলেন। কদিন হাতে পেয়েছেন? 21 দিন। এবার 21 দিনে কিভাবে এত বড় বাজেট এইভাবে মানে পুরো জিনিসটা সম্ভব হলো, সেটা আপনারা শুনতেই পেলেন, ওনারা মুখ থেকেই শুনেছেন। কিন্তু একটা জিনিস পরিষ্কার, মহিলা ভোট ব্যাংকটা, এটা যে বিজেপির জন্য একটা ভোট ব্যাংক হতে চলেছে, অন্তত বিজেপি যে তাদের ভোট ব্যাংক করে তুলতে চাইছে, সেটা কিন্তু এই বাজেটের শুরুর থেকে শেষ পর্যন্ত পুরোটার মধ্যে পরিষ্কার রয়েছে। এই যে বাজেটের বই, তার ওপর ইলাস্ট্রেশনে পদ্ম ফুলের ওপর দুর্গার তৃতীয় নেত্র, সেটা তীক্ষ্ণ দৃষ্টিতে রাজ্যের হিসেবের খাতায় নজর রাখছে। বিজেপি সরকার যে জায়গাটা গুছোনোর চেষ্টা করছে, তৃণমূল সরকার তো সেই জায়গাটাকেই ঘেঁটে দিয়েছিল বা নিজেদের হিসেবটা ভুল করে বসেছিল। নারী শক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের টানে আগে মহিলা ভোট একচেটিয়া তৃণমূলে পড়তো, এবার বিজেপিতে পড়েছে। এবার তৃণমূলের ওই টিকিটে জয়ী মহিলা সাংসদদের মধ্যেই তার জন্য ঝামেলা লেগে গেছে। বললাম না, ওই জায়গা তৈরি করে নেওয়া, মহিলাদের মধ্যে জায়গা করে নেওয়ার ফল হচ্ছে এটা। খেয়াল করে দেখুন কোথায় কোথায় গণ্ডগোল লাগছে, কোথায় কোথায় ভোট ব্যাংক শুধু ভোটারদের মধ্যে গণ্ডগোল না, নিজেদের নেতৃত্বের মধ্যেও ঝামেলা লেগে যাচ্ছে। একদিকে মহুয়া মৈত্র, তিনি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, মিতালি বাগের মতো সাংসদরা, যারা ওই এনসিপিআইয়ে যোগ দিয়েছেন আর কি। হ্যাঁ, মানে যোগ দিয়েছেন মানে আসলে তারা তৃণমূলেরই সাংসদ, একজোট হয়ে একটা বিক্ষুব্ধ ব্লক হয়ে আইন বাঁচাতে একটা দলে যেতে হয়, সেই জন্য ওই দলটায় চলে গেছে। যখন তৃণমূল একজোট ছিল, তখন মহুয়ার সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিয়মিত ঠোকাঠুকি লাগতো। তৃণমূলের সংসদীয় দল ভেঙে যখন সাংসদরা ওই এনসিপিআইতে যোগ দিলেন, তখন কল্যাণের সাথে তো মহুয়ার ভাব হয়ে গেছে, কিন্তু ঝগড়া শুরু হয়ে গেল কোথায়? কাকলিদের সঙ্গে। মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন এই বিদ্রোহী সাংসদরা নাকি জনপ্রতি ওই 40 কোটি টাকার মতো করে পাচ্ছেন, মানে এই বিক্ষুব্ধ হওয়ার জন্য, ওই এনডিএকে সমর্থন করবেন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য, এই সমস্ত তিনি বলে দিয়েছেন পরিষ্কার। এবার দেখুন, সাংসদদের একটা তো নিজস্ব মান সম্মান থাকে নাকি, সেটা নিয়ে যদি কেউ এরকম প্রকাশ্যে বলে দেন, তাদের বিরুদ্ধে কী কী বন্দোবস্ত নেওয়া যায়, কী করা যায়, সেটা তো যাদের বিরুদ্ধে বলেছেন তারাই পরিষ্কার করে দিচ্ছেন। মহুয়া মৈত্রের এই অভিযোগের জন্য তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করার কথা ভাবছেন বিদ্রোহীরা। মহুয়া অবশ্য তাদের দমের নেই, তিনি এনসিপিআই সোশ্যাল মিডিয়া পেজ নিয়ে কাকলিদের খোঁচা দিয়েছেন। এবার কাকলি ঘোষ দস্তিদার সেটাকে কাউন্টার করার জন্য কোন প্রসঙ্গ টেনে আনলেন? আবার সেই নারী শক্তি প্রসঙ্গ। এবং ইদানিংকালের সব থেকে স্পর্শকাতর বিষয়টা, যেটা তৃণমূলের পতনের হয়তো অন্যতম কারণ হিসেবে তলায় তলায় জায়গা তৈরি করে দিয়েছিল, বা তৃণমূলের পতনের অন্যতম কারণ হয়ে হয়তো থাকবে, তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনা। কাকলি ঘোষ দস্তিদার আরজি কর কাণ্ডের প্রসঙ্গ তুলে জানতে চেয়েছেন, মহুয়া কি তিলোত্তমার পাশে রয়েছেন? তিনি কি চাইছেন তিলোত্তমার সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে সেই অন্যায় যে করেছেন তাদের সঠিকভাবে, যারা দোষী তাদের শাস্তি হোক? সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্নটা তুলে দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এবার ভাবুন, এইটা এমন একটা প্রসঙ্গ, মহুয়া মৈত্র
কিছু বলার জায়গা থাকতে পারবে না, যাই বলবেন সেটা তার বিরুদ্ধে যাবে। শতাব্দী রায় মহুয়া মৈত্রের নাম না করেই বলেছেন এখন যারা বড় বড় কথা বলছেন তারাই নাকি ভোটের পর কংগ্রেসের সাথে যোগাযোগ করেছিলেন। ভেতরের কথা তো এগুলো তারাই জানবে, আমরা কি করে জানবো বলুন? এ তো তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার আর কি। তারা তৃণমূলের সাংসদ ছিলেন সবাই তখন, সুতরাং কে কী করেছিলেন না করেছিলেন আমরা বলে দিচ্ছেন বলে জানতে পারছি। এই তো আরামবাগের মিতালি বাগ, তিনি তো আবার কথা নয় কাজের মানুষ। সোশ্যাল মিডিয়ায় চাষ জমিতে আগাছা সাফ করার ভিডিও আপলোড করেছেন আর ক্যাপশনে লিখেছেন তিনি লিপস্টিক পরে সংসদে ঢোকেন না, তিনি কৃষক পরিবারের মেয়ে, তিনি যা তিনি তাই। নাম করেননি তিনিও, কাকে বোঝাতে চেয়েছেন আপনারা পরিষ্কার বুঝতেই পারছেন। এবার দেখুন মহুয়া বনাম বাকিরা, এটা তো আমরা দেখলাম, কিন্তু তার ফাঁক দিয়ে এই যে বাঘ বিতণ্ডা আর কি, সোজা বাংলায় যেটাকে কোট আনকোট ঝগড়া বলে, তার মধ্যে দিয়ে আমরা তো কত তথ্যও পেয়ে গেলাম, এগুলো তো জানতামই না মশাই। এই যে কে কার সঙ্গে ভোটের পরে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছেন এগুলো আপনি জানতেন? তৃণমূলের এই একজোট হয়ে থাকা সাংসদদের মধ্যে 2024 রমরম করে জয় পাওয়া সাংসদদের মধ্যে যে এই লেভেলের সদ্ভাব, এটা জানতেন? অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এতদিন ধরে থাকা লোকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা কতটা অনুপ্রাণিত হয়েছেন সেটা ইদানিং যেরকম দেখতে পাচ্ছি, যেভাবে ঋতব্রতর পাশে গিয়ে সবাই দাঁড়াচ্ছেন, সেখানেই তো পরিষ্কার। সুতরাং এটা নতুন কথা কি বলবো। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, বিজেপি সরকারের বাজেটে যেটা সম্পদ তৃণমূলের ঘরে এখন সেটাই সংকট, সেটা হচ্ছে নারী শক্তি। এই কোটি কোটি টাকা আর ভয় কিসের? ভয় ভয় কিসের? আমাকেও ইডি সিবিআই গেছিল, আমার ভয় নেই। ভয় কিসের? ভয় হচ্ছে নিজের সম্পত্তি বাঁচাবো। ভয় কিসের? নিজের পাপের ভয়। দেশের স্বার্থ বিঘ্নিত করাটাই যার কাজ, যার জন্য তাকে বহিষ্কার করেছিল লোকসভার অধ্যক্ষ মহাশয়, তাকে নিয়ে আমার কিছু বলতে রুচিতে বাধে। দেশের মানুষ জানে যে দেওয়া নেওয়ার পরিবর্তেই এরকম কাজ তিনি করেছিলেন। শুধু নিজের এমপি সার্টিফিকেটটা ফেরত দিয়ে যান মমতা দিকে, ভাই আমি আর এসবে নেই, আমি নির্দল হয়ে জিতে আসছি, এসে আমি আপনাদের বিরুদ্ধে লড়াই করব। যারা যারা যেতে পারছে না, যেতে, এর মধ্যে অনেকে আছে মন্ত্রিত্ব চেয়েও যেতে রাজি ছিল, মন্ত্রিত্ব দেয়নি বলে যায়নি। এদের মধ্যে যারা ক্যামেরার সামনে এসে বড় বড় কথা, তাই তো অন্য দল থেকে এসছে, তারাই তো মমতা ব্যানার্জিকে গালাগালি দিয়েছে। কয়েকজন বলছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি, কয়েকজন ইস্তফা দিয়েছেন রাজ্যসভায়, আর লোকসভার কয়েকজন এমপি পোস্ট বাঁচাবার জন্য বিভিন্ন দলের দরজায় দরজায় ঘুরছেন। তেরি দ্বার খাড়া এক যোগী। দেখুন, আগে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে টার্গেট করতেন, এখন কাকে কাকে বলবেন? লোকসভায় 20 জন গদ্দার, রাজ্যসভায় পদত্যাগীরা গদ্দার, বিধানসভায় 60 জনের উপর গদ্দার, মানে ওটা যে বাড়তে বাড়তে কোথায় যাবে কেউ জানেন না। আর পুরসভা 70 জনের বেশি কাউন্সিলরকে সঙ্গে নিয়ে আজ বেসরকারি হোটেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেছেন ফিরহাদ হাকিম। এবার এরাই বলা যায় না যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদিকে রেখে উল্টো দিকে নিজেরা সবাই মিলে একজোট হয়ে যাচ্ছেন, এরাই না এবার ওদের উল্টে গদ্দার বলে বসেন। তখন কি করবেন? জুলিয়াস সিজার নাটকে একটা বিখ্যাত সংলাপ ছিল, আপনারা খুব ভালো করে জানেন, একটু ব্রুটাস তুমিও। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন করবেন নাকি এই দিকের লোকজন মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন প্রশ্ন করবেন, ব্রুটাস তুমিও? মানে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রশ্ন করেন ববি তুইও, করতেই পারেন। ফিরহাদ হাকিম মেয়রের পদ ছেড়েছেন, কিন্তু এখনও তিনি 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কিন্তু দেখা যাচ্ছে বিধানসভা নির্বাচনে তিনি নিজের ওয়ার্ডে মমতাকে লিড পাওয়াতে পারেননি, আর নির্বাচনের পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্যাগ করেছেন বললেও খুব একটা ভুল হয় না, কারণ বেসরকারি হোটেলে যেখানে বৈঠক হয়েছে সেখানে ফিরহাদ হাকিমকে তৃণমূলের সহ সভাপতি করা হয়েছে। সেই বৈঠকে যে ব্যানার ছিল তাতে ইংরেজিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লেখা ছিল। সেখানে কে কে ছিলেন? ঋতব্রতর সঙ্গে বাকি ওই যারা এখানকার বিধায়করা, তৃণমূলের যে বিধায়করা, যারা নিজেরা এখন ওই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে নিজেদের দাবি করছেন,
তারা ছিলেন, ফিরহাদ হাকিম তো ছিলেনই। এবার তার সঙ্গে সঙ্গে ওই কলকাতা পুরসভার কাউন্সিলররাও তো ছিলেন। মানে এই বৈঠকটা বিবিধ দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই যাবতীয় যারা যারা বিক্ষুব্ধ তাদের সাথে আপনি কথা বলুন, তাদের সবার বক্তব্য হবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে এগিয়ে দিয়েছেন। মূল ক্ষোভের জায়গা এটাই, অর্থাৎ তারাও বলতে পারেন দিদি আপনিও, হ্যাঁ কে কাকে বিশ্বাসঘাতকতা করেছেন আমরা জানি না, কিন্তু এইটুকুনি বুঝেছি তৃণমূলটা বিশ্বাসঘাতকতায় পরিপূর্ণ। আরও একটা জিনিস আছে, ওই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লেখা ব্যানার আছে না, তার সঙ্গে যে ছবি, যে ছবিতে এতদিন এটা নিয়েও তৃণমূলে একটা সময় গণ্ডগোল হয়েছে, সেখানেও বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ এসছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় মমতার ছবি বাদ দিয়ে দেওয়া হয়েছিল, কখনো মমতার সভায় অভিষেকের ছবি বাদ দেওয়া হয়েছিল, কখনো আবার মিলমিশ করে দুটো ছবিই থাকতো। কিন্তু এবার যারা নিজেদের সত্যিকারের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে দাবি করছেন, তারা যে ব্যানার টাঙিয়েছেন তাতে এই দুজনের কারোর ছবিই তো নেই। ছবি আছে কাদের? রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, আম্বেদকর, নেতাজি, নজরুল, এদের ছবি। এবার সেই দলের চেয়ারম্যান কে হচ্ছেন? মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায় চেয়ারম্যান। অফিসিয়ালি তৃণমূলের যে পদটা এর আগে আমরা জানতাম চেয়ারম্যান পদটা, সেটা কার ছিল মনে পড়ছে? ঠিক মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় স্থলাভিষিক্ত হলেন অরূপ রায়। এরপরেই অবশ্য এরপর আর সহ্য করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই জাস্ট দেখছি এইমাত্র আমার কাছে যা খবর এলো, এই খবরটা আপনাদের বলি। একসঙ্গে এক ঝাঁক লোককে শোকজ করে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এইটার দুটো তাৎপর্য। আগে শুনুন কাদের কাদের শোকজ করা হয়েছে। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রথিন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিন, মানে কত নাম বলবো। এদের সবাইকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ করেন তাহলে এর দুটো দিক। প্রথমত এরা এখনও তার সঙ্গে আছেন, তার তৃণমূলেরই লোক, এটা তিনি স্বীকার করে নিচ্ছেন। আর দুই, প্রশ্ন তো উঠবে আর কাকে কাকে বাতিল করবেন তিনি? যত বাতিল করে যাবেন এরপর এরাই না উল্টো দিকে তাকে বাতিল করে দেয়। সেই পরিস্থিতি তো ক্রমশ তৈরি হচ্ছে। শুক্রবার দিল্লি গিয়ে স্পিকারের কাছে বিদ্রোহী সাংসদদের সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 টাকা স্ট্যাম্প পেপারের প্রত্যেকের পদ খারিজের দাবি আলাদা করে আলাদা পিটিশন করে জমা দিয়ে এসেছিলেন। আজ ওই অভিজাত হোটেলে যারা উপস্থিত ছিলেন, মানে যারা নিজেদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বললেন, তারাও আলাদা করে 10 টাকা স্ট্যাম্প পেপারেই হলফনামা দিয়েছেন। কি দিয়েছেন? তারা উপস্থিত থেকে তৃণমূলের মিটিং করলেন। এটা সরকারিভাবে তাহলে হলফনামা তৈরি হয়ে গেল, এবং সেই হলফনামাগুলো নির্বাচন কমিশনে জমা দিয়ে এবার তাহলে দলের মালিকানা দাবি করা হবে। নইলে আর এরমভাবে হলফনামা তৈরি করলেন কেন? এবার স্ট্যাম্প পেপারে হলফনামা দেওয়ার পর সেটা মান্যতা না দিয়ে কমিশনের কোনো উপায় থাকবে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে রইল কি যে তিনি শোকজটা করবেন? এটা কি তিনি বুঝতে পারছেন? দেখুন, এটাই হওয়ার ছিল, এভাবেই হওয়ার ছিল। রাজ্য বাজেট পেশের পরেই যে এটা হবে, সেই পূর্বাভাসটা কি আগেই ছিল না বলুন তো? সেই দিকেই কি গোটা বিষয়টা যাচ্ছিল না? এবার বাজেট পেশটা বলা চলে ওই সমস্ত কিছুর ক্ষেত্র আরও সুন্দর করে পেশ করে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সেও যে পরিমাণ অক্লান্ত পরিশ্রম করেছেন এদের জেতাতে, নিজে বারবার মার খেয়েছেন, কতগুলি লোককে প্রতিষ্ঠা করে দিয়েছেন। আজকে যদি যে লোকগুলো বলছে তার হাত থেকে দলের প্রতীক কাড়বে, আইনের লড়াই পরে হবে, আগে ভগবানের দরবারে লড়াই হবে, এরা এর মায়ের পিঠে ছুরি মারতে পারে, এদের যা মানসিকতা।
আমরা লজ্জিত যে মহিলার আন্দোলনকে নিংড়ে নিয়ে এরা নিজেদের সামাজিক পারিবারিক ব্যক্তির রাজনৈতিক প্রশাসনিক প্রতিষ্ঠা নিয়েছে, আজ তার পিঠে ছুরি মারছে। এদের কেউ বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না। বেঈমান কয়েকটা, আমি সকলকে বলছি না, অনেকে ভয়ে চাপে আছেন। আমরা হতে পারি, আপনাদের দেখে মনে হতে পারে সংখ্যায় কম, ওদের সঙ্গে প্রচুর বেঈমান থাকতে পারে, ওদের সঙ্গে চাপে পড়ে যাওয়া এমএলএ এমপি থাকতে পারে। আমরা গর্বিত আমাদের সঙ্গে একজন মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আমরা তাই নিয়ে লড়ে যাবো। কুণাল ঘোষের কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে একটা কথা মনে হচ্ছিল। কুণাল ঘোষ যে কথাগুলো বলছিলেন ভেতর থেকে ক্ষোভ, আক্ষেপ, কিন্তু সব কিছু ছাপিয়ে তিনজন পরপর দাঁড়িয়েছিলেন, শোভনদেব, কুণাল ঘোষ আর দোলা সেন। এদের মুখগুলো দেখুন, যে জিনিসটা পরিষ্কার সেটাকে বাংলায় বলে হতাশা। হতাশার থেকেই তো এক এক রকম বিভিন্ন রকম সিদ্ধান্ত বিভিন্ন সময় লোকজন নিয়ে ফেলেন, তাই না? ফলে আজকের দিনে তারা যে কথাগুলো বলছেন, এই কথাগুলো হয়তো তারা জনগণের উদ্দেশ্যে ছুড়ে দিলেন আর কি, কিন্তু এই কথাগুলো তো এখন আর ওইভাবে বলছেন না ওই যাদের তারা বলছেন যে বিশ্বাসঘাতক। তারা কি করছেন? তারা তাদের বক্তব্যগুলো স্ট্যাম্প পেপারে বলছেন, ফলে শেষ পর্যন্ত আইনের চোখে তো সেটাই মান্যতা পাবে। সেই পরিস্থিতি তো তৈরি হয়ে গেছে। ইংরেজিতে একটা কথা আছে জানেন তো, সোশ্যাল ক্যাপিটাল, মানে সামাজিকভাবে কোনো মানুষ কতটা মিশুকে, সুখে দুঃখে কতজন মানুষ তার সঙ্গে থাকেন, এটাই ওই সোশ্যাল ক্যাপিটালের মাধ্যমে বোঝানো হয়। যাই বলুন কুণাল ঘোষেরা, মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল ক্যাপিটাল হু হু করে কমছে, আর ফিনান্সিয়াল ক্যাপিটাল সেখানে তো তালা পড়ে গেছে। দলের তহবিলের 3টে অ্যাকাউন্টেই তো 400 কোটির ওপর টাকা ছিল বলা হচ্ছে। বলা নেই কওয়া নেই, অরূপ বিশ্বাস ব্যাংককে চিঠি দিয়ে বলে দিলেন যে টাকা যেন না ছাড়া হয়। হ্যাঁ, মানে চিঠিটা দেখুন, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাংকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে অরূপ বিশ্বাস আর অর্থ ওই কোষাধ্যক্ষ নেই, তার ওই বক্তব্যের কোনো দাম নেই। কিন্তু ওই চিঠিটা যদি অরূপ বিশ্বাস না দিতেন তাহলে তো বাংলা জানতেই পারতো না, কত কিছু জানতে পারতো না যে অরূপ বিশ্বাস তৃণমূলের কোষাধ্যক্ষ ছিলেন, অরূপ বিশ্বাস এই পরিমাণ টাকা ওখানে ছিল সেটা জানতেন। এবং তার থেকেও বড় কথা, অরূপ বিশ্বাস আসলে তৃণমূলের ভেতরেই টাকা পয়সা তছরূপ হয়ে যাওয়ার একটা সন্দেহ প্রকাশ করছেন, এবং সেই সন্দেহের তীর আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলের দিকে। আর এরপর 10 জন বিক্ষুব্ধ বিধায়ক তারা যখন একযোগে চিঠি দিয়ে দিলেন ওই সাইবার ক্রাইমে, ব্যাস তালা। দেখুন, অরূপ বিশ্বাসকে নিয়ে তৃণমূল যে চিঠি দিয়েছিল, অরূপ বিশ্বাস তার জবাবে ঝাঁঝালো চিঠি দিয়েছেন, 3 পাতার চিঠি। তাতে ছত্রে ছত্রে আবার পাল্টা অভিযোগ, কোনো কারণ না জানিয়ে সময়ে সময়ে নাকি দলীয় তহবিল থেকে চেকে টাকা তুলে নেওয়া হচ্ছে। কোথায় টাকা গেছে, কেন গেছে কিছুই জানানো হয়নি। তহবিলের টাকা কোন কাজে ব্যবহার করা হয়েছে সেটা অরূপ জানেন না, তাই জন্যেই নাকি তিনি অ্যাকাউন্ট ফ্রিজ করতে বলেছেন। এবার এটা তো চিঠিতে লিখেছেন অরূপ বিশ্বাসের কথাটা। এবার একটা কথা বলুন তো, বিশ্বাস হচ্ছে? চেনা চেনা লাগছে। তৃণমূল সরকার যখন 100 দিনের কাজ, আবাস যোজনার বকেয়া টাকার দাবি করত, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রাজভবনের সামনে ধর্ণা দিতেন, তখন দিল্লি থেকে কি জবাব আসতো? খরচের হিসেব কোথায়, কোন খাতে কেন টাকা দেওয়া হয়েছে, এই হিসেবটা দিন, তাহলেই তো বকেয়া টাকা দেবো, নইলে বকেয়া টাকা দেওয়া হবে না। তখন তৃণমূল আন্দোলন করতো। আর এখন অরূপ বিশ্বাস স্বয়ং প্রশ্ন তুলছেন, হিসেব ছাড়া তাদের দলীয় তহবিলের টাকাই ইচ্ছে মতো খরচ হয়েছে, কোথায় হয়েছে কেউ জানেন না। এখন এতদিনে কোষাধ্যক্ষ জানতে চাইছেন। মানে কেন্দ্রীয় প্রকল্পের টাকা শুধু দুর্নীতি হয়েছে তা নয়, দুর্নীতির এমন অভ্যেস তৈরি হয়েছিল যে তৃণমূলের পার্টি ফান্ডের টাকাতেই দুর্নীতি হয়ে গেছে, এই অভিযোগটা তিনি করে ফেললেন। এবার আপনাদের মনের মধ্যে যে প্রশ্নটা আসতে পারবে আমি জানি, যে এতদিন এটা অরূপ বিশ্বাস বলেননি কেন? ওই যে বললাম, গোলে শট করার জন্য জায়গা তৈরি করতে হয়, এমন একটা জায়গায় পৌঁছতে হয় যেখান থেকে গোলটা পরিষ্কার দেখা যায়। অরূপ বিশ্বাস বোধহয় এখন জায়গাটা তৈরি করে নিয়েছেন, সেটাই চিঠিটা দিয়েই তৈরি করেছেন কিনা জানি না, কিন্তু জায়গাটা তৈরি করে নিয়েছেন এবং গোলটা দেখতে পেয়ে তিনি
শটটা করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি বলেও তিনি যে সুইংটা, মানে শটের মধ্যেও সুইং থাকে তো, যেটা দিয়েছেন সেটা তৃণমূলের সবার নাগাল এড়িয়ে গিয়ে সোজা জালে জড়িয়েছে। এটাই রাজনৈতিক ফুটবল।